রাতের খাবার কোনো মতে খেয়ে জোজো নিজের ঘরে চলে আসে। দরজা বন্ধ করে ভাবতে বসে। এজেন্সি থেকে বেরোনোর আগে বড় সাহেব ওকে প্রয়োজনীয় তথ্যগুলো খাতার পাতায় লিখে দিয়েছে। দেবাশিস বাবুর ফোন নম্বর, ঠিকানা, শেষ কবে কখন ব্রুনোকে দেখা গেছিল, কে দেখেছিল, ব্রুনোর ছবি, ব্যাস আপাতত এইগুলোই জোগাড় করা গেছে। জোজো খাতার ছেঁড়া পাতাটা বার করে দেবাশিস বাবুর অ্যাড্রেসটা পড়ে। 6 নম্বর হিন্দুস্তান পার্ক, মানে বালিগঞ্জের কাছে। ব্রুনো হারিয়ে যাওয়া বা কিডন্যাপ যাই হয়ে থাকুক না কেন, দেবাশিসবাবু প্রথমে পুলিশে রিপোর্ট করতে যায়। যদিও সেখান থেকে ভাগিয়ে দেয়, তবু জোজোর একবার পুলিশ স্টেশনে যাওয়া প্রয়োজন। অনেক গোয়েন্দা গল্প পড়ে, সিনেমা দেখে জোজো এইটুকু একদম প্রথম থেকেই বুঝতে পেরে গেছে, সবাইকে সন্দেহ করতে হবে। এই যে দেবাশিসবাবু, ইনি নিজেই তার পোষ্যকে লুকিয়ে রেখে এখন ভিকটিম কার্ড প্লে করছে। হয়তো এর পিছনে বিশাল বড় কোনো উদ্দেশ্য আছে, কিন্তু এই মনে হওয়াটা খুব একটা টিকছে না, তা জোজো বুঝতে পারে। আর একটু তলিয়ে ভাবতে হবে। এরম সময় ফেলুদা বা শার্লক হোমস হলে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিত, আর অমনি কোনো না কোনো দরজা খুলে যেত। রহস্য উন্মোচন বই বা সিনেমায় এভাবেই হয়। কিন্তু জোজোর আবার সিগারেট একেবারেই চলে না। শুধু সিগারেট না, কোনো রকম ধোঁয়ার নেশাই জোজো করে না। তাই জোজো বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানলার কাছে এসে দাঁড়ায়। রাস্তায় লোকজন নেই। কুয়াশার মাঝে ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো নিস্তেজ হয়ে জ্বলছে। পাড়া ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 12টা বাজে। মামার মন খারাপ। 70 টাকা চুরি হয়ে গেছে। মামির মেজাজ ভালো নেই। জোজোকে মামা কিচ্ছু বলেনি। মুখ ঝামটা বা কথা শোনানো তো দূর কি বাত, এটা কিছুতেই মেনে নিতে পারছে না মামি। আর এদিকে জোজোর হাতে এই একটাই মাত্র সুযোগ। ব্রুনো হচ্ছে তুরুপের তাস, সেটা খুঁজে পেলেই এজেন্সির চাকরিটা টিকে যাবে। জোজো ঠিক করে আগামীকাল সকালে একবার দেবাশিস বাবুর বাড়ি যাবে। যেখানে ব্রুনোকে শেষ দেখা গেছিল সেখানে যাওয়ার দরকার। তাছাড়া দেবাশিস বাবুর সাথে 1-to-1 কথা বলাও প্রয়োজন। রাত্রিবেলা ঘুমটা জোজোর খুব হয়। প্রায় প্রত্যেক রাতেই হয় কোনো ডিটেকটিভ নভেল পড়বে, নয়তো কোনো ওয়েব সিরিজ বা সিনেমা দেখে রাতটা কাটিয়ে দেবে। জোজোর আইডিয়াল ঘুমোতে যাওয়ার সময় হচ্ছে ভোর রাত। সেই জন্য সকালে উঠতে খানিক দেরি হয়ে যায়, আর মামা মামির গালাগালি শুনতে হয়। তবে এই জীবনটার সাথে জোজো এতটাই জড়িয়ে পড়েছে, এখান থেকে বেরোনোর উপায় নেই। উপায় থাকলেও জোজো বেরোতে চায় না। জোজো জানলার কাছ থেকে সরে এসে বিছানায় এসে বসে। আজকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, না হলে কাল দেরি হয়ে যাবে। জোজো মাথায় কালকের প্ল্যানটা ছকে নেয়। প্রথমে বাজার করে 8টার মধ্যে বাড়ি ফিরতেই হবে, না হলে 9টার মধ্যে দেবাশিস বাবুর ওখানে যেতে পারবেন। কথা বলে সামনের পুলিশ স্টেশনে একবার খোঁজ নিতে হবে। দেবাশিস বাবুর কথা যাচাই করার এর থেকে ভালো এবং নির্ভরযোগ্য উপায় নেই। তারপর এইসব কাজ মিটলে একবার এজেন্সি যেতে হবে। দিনের রিপোর্টিং দিতে হবে বড় সাহেবকে। বড় সাহেব জোজোকে ভরসা করে এই কেসটা দিয়েছে। এটা ধেরালে একদম চলবে না ওর। জোজোর নিজের উপর কনফিডেন্সটা কোথাও যেন একটু একটু করে ফিরে আসছে। মোবাইলটা বালিশের তলা থেকে বার করে জোজো। অমলকান্তিকে ফোন করে একটা। অমলকান্তির পরিচয় তো আগেই দেওয়া হয়েছে। ফোর্থ আই ডিটেকটিভ এজেন্সির খোঁজ প্রথম অমলকান্তি এনে দেয় জোজোকে। আর ওরা দুজন একসাথে কলেজেও পড়ে, খুব ভালো বন্ধু। জোজো জানে যে অমলকান্তিও রাতে খুব তাড়াতাড়ি ঘুমোয় না, তাই রাত 12টার সময় ফোন করতে কোনো দ্বিধা নেই। 2-3 বার রিং হওয়ার পর অমলকান্তি ফোনটা রিসিভ করে। হ্যালো। জোজো উৎসাহের সাথে অমলকান্তিকে জানায়, আমি আরেকটা কেস পেয়েছি, খুব ইন্টারেস্টিং কেস। একজনের পোষা কুকুর খুব সম্ভবত কিডন্যাপ হয়ে গেছে। সেই কিডন্যাপ হয়ে যাওয়া পোষ্যকে খুঁজে বার করতে হবে। জোজোর কথা শুনে অমলকান্তি খুশি হয়। ফোনের ওপার থেকে বলে, আর এটা তো খুব ভালো খবর। তবে আই নিড সাম হেল্প মাই ফ্রেন্ড, ইউ নিড টু হেল্প মি। অমলকান্তি জোজোর খুব ভালো বন্ধু। জোজোর সাহায্যের প্রয়োজন। অমলকান্তি উদ্বিগ্ন কণ্ঠে বলে,
হ্যাঁ 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 হ্যাঁ, বল, এনি প্রবলেম? বল, কি হেল্প লাগবে? জোজো গম্ভীর গলায় বলে, কালকে খুব বিজি শিডিউল, অনেকটা জায়গা যেতে হবে, অনেকের সাথে কথা বলতে হবে। তুই তো জানিস আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আই নিড আ অ্যাসিস্ট্যান্ট। আর তোর থেকে ভালো অ্যাসিস্ট্যান্ট আর কে আছে? জোজোর কথাগুলো শুনে অমলকান্তি মনে মনে বেশ আনন্দিত হয়। অমলকান্তি নিজে জানে ও প্রচণ্ড ক্যাবলা, সোজা কথায় বলতে গেলে এক ধরনের গাধা। সেই ওর মতো একজনকে জোজো অ্যাসিস্ট্যান্ট হিসেবে চায়, এ তো হাতে চাঁদ পাওয়া। জোজোকে অমলকান্তি খুব শ্রদ্ধা করে। জোজোর বাইরের জাঁকজমক, স্মার্টনেস দেখে অমলকান্তি খুব গর্বিত হতো। জোজো কিনা ওর বন্ধু, উফ, ডিটেকটিভের বন্ধু, চারটিখানি কথা নয়। জোজোর প্রস্তাবে অমলকান্তির সঙ্গে সঙ্গে উত্তর দেয়, শিওর, আমি কাল ফাঁকাই আছি, কখন কোথায় যেতে হবে বল? জোজো দক্ষ ডিটেকটিভের মতো বলে, কাল 9:30টার সময় ধর্মতলার মেট্রোর 2 নম্বর গেটের বাইরে দাঁড়াস, আমি মিট করে নেবো তোকে। ওখান থেকে প্রথমে মক্কেলের বাড়ি যেতে হবে, হিন্দুস্তান পার্ক, তারপর পুলিশ স্টেশন, প্রয়োজন হলে আরও বেশ কিছু জায়গায় যেতে হতে পারে। অমলকান্তি উত্তর দেয়, বেশ, কাল চলে যাব। ও হ্যাঁ, জোজো বলে, সঙ্গে একটা খাতা রাখবি, দরকার পড়তে পারে। নোট ডাউন করার থাকলে তোকেই করতে হবে। আর কাল শার্প 9:30টায় মেট্রোর 2 নম্বর গেটের বাইরে দেখা হচ্ছে। গুড নাইট, সি ইউ। জোজো ফোনটা কেটে দেয়। কাল একটা ইম্পর্টেন্ট দিন জোজোর জন্য। কালকের দিনের রেজাল্টের উপর ওর চাকরি থাকছে কি থাকছে না অনেকটা নির্ভর করছে। জোজো মোবাইলটা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। চারপাশ নিঝুম হয়ে আছে। রাস্তার কয়েকটা নেড়ি কুকুর ডেকে উঠল। জোজো বিছানায় শোয়া মাত্র ঘুম আসে না। ও ভাবতে থাকে, ব্রুনো এখন কোথায়, কেমন আছে কে জানে। দেবাশিসবাবু নিশ্চয়ই খুব দুঃখে রয়েছে। অ্যাটলিস্ট তখন এজেন্সিতে দেখে তো তাই মনে হচ্ছিল। বেচারা ব্রুনো, বেচারা দেবাশিসবাবু। আবার এদিকে মামার মানিব্যাগ চুরি। জোজো একবার ভাবে, যদি ও ওর মামার মানিব্যাগটা কোনোভাবে উদ্ধার করতে পারে, তাহলে এই বাড়িতে ওর স্ট্যাটাসটা বেশ খানিক বেড়ে যাবে। রোজ রোজ মামির মুখঝামটা কাহাতক সহ্য করা যায়? প্রতিদিন বাড়িতে ঝামেলা হয়, পাড়ার লোকজন মজা নেয়, বলিহারি। পাড়ার লোকগুলোরও কোনো কাজ নেই, ঝামেলার খোঁজ পেল তো অমনি উড়ে এসে জুড়ে বসল। কিন্তু এই সবার মধ্যেও জোজো লক্ষ্য করেছে স্বর্ণলতাকে। স্বর্ণলতার বেসিক একটা পরিচয় তো দেওয়া হয়েছে আগেই। জোজোদের বাড়ির উল্টো দিকের বাড়িতে ভাড়া এসেছে, ভীষণ মিষ্টি মেয়ে। জোজোকে যখন অপমান করে মামি, তখন পাড়ার প্রায় সবাই এসে মশকরা দেখলেও স্বর্ণলতা কোনোদিন আসেনি। স্বর্ণলতা মেয়েটা ভালো। এইসব এদিক সেদিক ভাবতে ভাবতে জোজোর চোখে ঘুম নেমে আসে। বাইরের ঘরে গ্র্যান্ডফাদার ক্লকে ঢং করে 1টা বাজার শব্দ হলো। জোজো ঘুমিয়ে পড়ে।